আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি এসএসকেএম হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং ওই হাসপাতালের কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্য প্রফেসর ডক্টর দীপ্তেন্দ্র সরকার। আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আগামীকাল। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। ডক্টর সরকার, আকাশবাণী কলকাতার করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত। প্রথমে শুরু করি যে বিষয়টা এখন সব থেকে বেশি চাঞ্চল্য জাগিয়েছে সেটাকে দিয়ে। দীর্ঘ লকডাউন এবং তার পরের সময়টা পেরিয়ে যখন সবে ধীরে ধীরে আমরা স্বাভাবিকতার দিকে একটু একটু করে এগোনোর চেষ্টা করছি, তখনই শোনা গেল যে ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া গেছে এবং সেটা নাকি আরো 70% বেশি ছোঁয়াছে। ব্রিটেনে বড়দিনের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে, নতুন করে লকডাউন জারি করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন যে নতুন এই স্ট্রেনের থেকে সংক্রমণ ছড়ালে তা নাকি হাতের বাইরে চলে যেতে পারে। এই খবর শুনে ভারতেও অনেকে সিঁদুরে মেঘ দেখছেন। ব্রিটেন ও ভারতের মধ্যে বিমান চলাচল আপাতত বন্ধ রাখা হলেও তারা স্বস্তি পাচ্ছেন না। আপনার কি মনে হয়? হ্যাঁ, এই যে নতুন স্ট্রেনটি এসছে এবং যে কারণে একটা প্যানিক তৈরি হয়েছে সারা পৃথিবীব্যাপী, শুধু ব্রিটেনেই বলবো না, সারা পৃথিবীব্যাপী। প্রথমে এটা বুঝতে হবে যে যে কোনো প্যান্ডেমিকের শেষ দিকে ভাইরাসের এই ধরনের মিউটেশন ঘটাটা কোনো অস্বাভাবিক নয়। কেন নয়? কারণ ভাইরাস তো একটা ইনঅ্যানিমেট বা ইনেট জিনিস, সেটা তার লাইফে ছোঁয়া পায় যখন সে আমার বডির মধ্যে ঢুকে, এবং আমার বডি জিনের মধ্যে সে যখন যুক্ত হয়ে যায় তখন সে বেঁচে ওঠে। এখন যখন আস্তে আস্তে হার্ড ইমিউনিটির দিকে চলে যায় বা আমরা দেখি সিনথেটিক ভ্যাকসিন আসতে, মানে ইমিউনিটি তৈরি হয় ভ্যাকসিনের মাধ্যমে, তখন ভাইরাস ন্যাচারাল টেন্ডেন্সিতে নিজেকে বাঁচাতে গেলে তার ফেটালিটিকে খুইয়ে ইনফেক্টিভিটিকে বাড়ায়। অর্থাৎ সে ছোঁয়াচে বেশি হবে কিন্তু মানুষকে বা তার হোস্ট যেটা মানুষ তাকে মারবে কম। সুতরাং এটা একটা ন্যাচারাল ইভেন্ট। টুয়ার্ডস এন্ড অফ প্যান্ডেমিক আমরা ছোঁয়াচে মিউটেশন গুলোই পাবো। এবার এই যে মিউটেশনটা ঘটেছে, এই মিউটেশনটা কোথায় ঘটেছে না, ওই যে করোনা ভাইরাসের মাথায় যে স্পাইক প্রোটিনটা আছে তার একটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সে এটা ঘটেছে, যার ফলে তারা বেশি অ্যাটাচড হচ্ছে, বেশি ইনফেক্টিভ হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কিন্তু যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ঘটনাটা একেবারেই হাতের বাইরে যায়নি এবং এই মুহূর্তে যে স্টেপগুলো নেওয়া হয়েছে সেটা সাবধানতামূলক। অর্থাৎ উহানের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখব যে তখন ওই যে পৃথিবীর মধ্যে একটা কমপ্লেসেন্সি ছিল, তার জন্য পৃথিবীকে আজকে 5-6 কোটি আক্রান্তকে ডিল করতে হচ্ছে। কিন্তু সঙ্গে সঙ্গে যদি আমরা জানুয়ারি মাসে বন্ধ করতে পারতাম তাহলে কিন্তু পৃথিবী এই প্যান্ডেমিকের মধ্যে যেত না। সুতরাং আবারও বলছি যে এই ধরনের মিউটেশন ঘটাটা একটা সাধারণ ঘটনা, প্যান্ডেমিকের এন্ডের দিকেই ঘটে এবং এটা সাবধানতামূলক নেওয়া হয়েছে। এক্ষুনি কোনো শ্রোতা বন্ধু এটা নিয়ে দয়া করে প্যানিক করবেন না। এর মধ্যে যে মেসেজটা যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু মাস্কটা থুতনিতে নামানোর মতো জায়গায় এখনো এসে পৌঁছইনি। অবশ্যই আপনার এই কথা নিঃসন্দেহে অনেক শ্রোতা বন্ধুকে স্বস্তি দেবে যারা চরম আতঙ্কের মধ্যে আবার পড়ছিলেন। কিন্তু অনেকের মনে আবার এই প্রশ্ন জেগেছে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা বলুন, ফাইজার মডার্না বলুন, স্পুটনিক বলুন বা আমাদের কোভ্যাক্সিন অথবা কোভিশিল্ড, এই যেসব ভ্যাকসিনগুলো তৈরি হয়েছে বা হচ্ছে সেগুলো কি ভাইরাসের মিউটেশনের সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন স্ট্রেনকে প্রতিহত করতে সক্ষম হবে? এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটা বুঝতে গেলে প্রথমে এক কথায় উত্তর দিই, এটা ভ্যাকসিনেশন প্রোগ্রামের ওপরে কোনো এফেক্ট পড়বে না। অর্থাৎ যে যে ভ্যাকসিন গুলো এখনো পর্যন্ত তৈরি হয়েছে তার এগেনস্টে এটা কোনো একটা বাধা হয়ে দাঁড়াবে না। যদিও একটা করোলারি হিসেবে অ্যাড করবো যে প্যান্ডেমিকে আমরা অনেক নতুন কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, 6 মাস 7 মাস বাদে কি হবে সেটা বলা সম্ভব নয়। এবার আপনার প্রশ্ন সূত্র ধরে বলি যে কেন এই সম্ভাবনা কম। তার কারণ আমরা যেটার সাথে সবসময় একে তুলনা করি সেটা হচ্ছে ফ্লু ভাইরাসের থেকে করোনা ভাইরাস 4 থেকে 6 গুণ লম্বা।
একটা ছোট্ট মিউটেশনে যতটা ঝামেলা হতে পারে একটা ফ্লু ভাইরাসের ক্ষেত্রে, এক্ষেত্রে একটা ছোট মিউটেশনে অত কোনো বড় এফেক্ট পড়বে না। অর্থাৎ আপনার যদি 8টা চুল পাকে, তাহলে আগামীকাল সকালে আপনাকে দেখে কেউ ভাববে না আপনার বয়স হঠাৎ অনেক বেড়ে গেছে। অর্থাৎ মেজর চেঞ্জ এটা নয়, এটা মাইনর চেঞ্জ, যেটা ভ্যাকসিনের অ্যাকশনটাকে কোনোভাবেই পরিবর্তন ঘটাবে না। আচ্ছা, ভ্যাকসিনের কথা যখন উঠলো তখন একটা প্রশ্ন করি। দেখুন, ভ্যাকসিন নিয়ে তো আমরা সবাই অধীর অপেক্ষায় প্রহর গুনছিলাম, কিন্তু সেই ভ্যাকসিন যখন অবশেষে আসতে চলেছে তখন একটা সমীক্ষায় আশ্চর্য এক তথ্য উঠে আসছে। ভারতের 242টা জেলায় 18,000-এরও বেশি মানুষের ওপর করা এই সমীক্ষায় দেখা যাচ্ছে প্রায় 70% ভারতীয়ই টিকা নিতে ইচ্ছুক নন। টিকার কার্যক্ষমতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে তারা সন্দিহান। অনেকের আবার ধারণা তাদের ইমিউনিটি লেভেল যথেষ্ট বেশি, তাই টিকা নেওয়ার দরকার নেই। এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? হ্যাঁ, এইটা WHO-র একটা উইংই আছে যারা এই অ্যান্টি ভ্যাকসিন ক্যাম্পেইনের বিরুদ্ধে লড়াই করে। আজকে এই প্যান্ডেমিকটা যদি আমরা কোনোভাবে জিতে থাকি, সেটা কিন্তু বা জেতার রাস্তায় গিয়ে পৌঁছতে থাকি, সেটা কিন্তু বিজ্ঞানের উপর ভিত্তি করে। অবৈজ্ঞানিকভাবে আমরা কিন্তু এই প্যান্ডেমিক থেকে বেরোতে পারবো না। এবারে আসি পরপর কি কি মিথ তৈরি হয়েছে এবং সেই মিথ থেকে বেরোনোর রাস্তা। প্রথম জিনিস, মানুষ যেটা বলার চেষ্টা করছেন যে আমার হয়ে গেছে, আমি ইমিউন। এই যে হয়ে গেছে, কতটা ভাইরাল লোডে তার কতটা ইমিউনিটি হয়েছে এবং সেই ইমিউনিটিটা কতদিন পারসিস্ট করবে, এর কোনো বৈজ্ঞানিক এখনো পর্যন্ত ডেটা পাওয়া যায়নি। ভ্যাকসিন খুব প্ল্যান্ড ওয়েতে যতটা দিলে আপনার ইমিউনিটিটা ম্যাক্সিমাম লাভবান হবেন আপনি, সেই প্ল্যান্ড সিনথেটিক ইমিউনিটি আপনাকে দিচ্ছে। এবং এত বছর ধরে আমরা পোলিও, মিজলস, MMR বিভিন্ন ভ্যাকসিনের জয়গানটাই শুনেছি সেই এডওয়ার্ড জেনারের সময় স্মল পক্স থেকে। এক। 2 নম্বর, মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে ভ্যাকসিনের মধ্যে মাইক্রোচিপ ঢুকিয়ে দেয়া আছে, আমি ঘরে বসে কি ভাববো সেটা অমুক জায়গায় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভেবে ফেলে আমার অর্থ ছিনিয়ে নেবে। এটাও বলি, যারা বায়োটেকনোলজির বেসিক জিনিসটা বোঝেন তাদের বুঝতে হবে যে সারা পৃথিবীতে 150-র ওপর ডিফারেন্ট ভ্যাকসিনের এক্সপেরিমেন্টেশন চলছে, এক একটা টেকনোলজিতে, আর লক্ষ লক্ষ মানুষ এর মধ্যে ইনভলভ। সুতরাং তার মধ্যে গোপনে একটা চিপ ঢোকানো হচ্ছে, সেটা অসম্ভব। পাবলিক ডোমেনের মধ্যে পরিষ্কারভাবে সিকোয়েন্সটা আছে, কেউ যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পাবেন ঠিক অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা কি কাজে লাগানো হচ্ছে কোন ভ্যাকসিনে, সেটা পাবলিক ডোমেনে রয়েছে। সুতরাং তার বাইরে গিয়ে কেউ মাইক্রোচিপ ঢুকিয়ে আমাকে বোকা করে দেবে, সেটা হতে পারে না। তৃতীয়ত, একটা গ্রুপ অফ মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে এই প্যান্ডেমিকটা ঘটেইনি, পুরোটাই ঘটা। আবারও বলি, ভারতবর্ষে আমরা সমব্যাথী এই কারণে আমাদের প্রচুর নাগরিক মারা গেছে এবং মারা যাওয়ার আগে তাদের শরীরে এই ভাইরাস যে ছিল সেটা PCR পদ্ধতিতে প্রমাণিত হয়েছে। আপনার না হওয়ার অর্থ এই নয় যে এটা মানুষের হচ্ছে না। আমরা যারা ডাক্তাররা প্রতিনিয়ত চোখের সামনে মৃত্যু দেখছি ভাইরাস আক্রান্ত মানুষদের, আমরা খুব ভালো করেই জানি যে এটা কখনোই সাজানো ঘটনা নয় এবং এর থেকে বেরোতে গেলে যে আমাদের ভ্যাকসিনের মাধ্যমেই বেরোতে হবে, এ নিয়েও আমাদের কোনো রকমের কোনো সন্দেহ নেই। সুতরাং ভ্যাকসিনই আমাদের ইমিডিয়েটলি এর থেকে বের করে আনতে পারে। লং টার্ম ভ্যাকসিন কতদিন কাজে দেবে, আবার 2 বছর বাদে নিতে হবে কিনা, সেটা পরীক্ষামূলকভাবে প্যারালালি চলুক। কিন্তু আমরা কিন্তু বাধ্য ছাত্রের মতো যখন সরকার থেকে বা WHO থেকে আমাদের গাইডলাইন দেবে, সেই অনুযায়ী আমাদের প্রত্যেকের ভ্যাকসিন নেওয়া উচিত। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন SSKM হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং ওই হাসপাতালের কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্য প্রফেসর ডক্টর দীপ্তেন্দ্র সরকার। শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।